প্রিয় দর্শক, টাইমস অফ বাংলাদেশের ব্যবসা বাণিজ্য বিষয়ক অনুষ্ঠান টাইমস পিজে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মাহফুজুল্লাহ বাবু। আজকে আসলে সবচেয়ে হট টপিক হচ্ছে এলপিজি, যেটা এলপি গ্যাস সিলিন্ডার বিক্রি হচ্ছে 2200 টাকা প্রতি সিলিন্ডার, যেখানে 1250 টাকার মতো সরকারি প্রাইস। আসলে কেন এই সংকট? আজকে স্টুডিওতে আমার সঙ্গে আছেন বাংলাদেশে এলপি গ্যাস অ্যাসোসিয়েশনের সভাপতি জনাব আমিরুল হক। তিনি বাংলাদেশ সিমেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সভাপতি। আমরা তার কাছ থেকে এগুলোর বিস্তারিত শুনবো। আমি ভাই স্বাগতম। ধন্যবাদ। ইস্যুটা অনেক ইটস এ হট টপিকস আর কি। আমাদের একটু পিছনে যেতে হবে, না হলে এই বর্তমানে যে অবস্থাটা হচ্ছে আর কি, এটা নিয়ে এই ব্যাপারটা আমাদের জন্য অনাকাঙ্ক্ষিত, এবং এটার জন্য আমাদের স্ট্যান্ডটা বলতে হবে। এটা হলো কি, আমরা যারা প্রথমেই বলে নিই যে আমরা যারা অপারেটার্স, আমরা প্রায় 15 জন 20 জনের মতো অপারেটার্স বাংলাদেশে কাজ করছি। গত প্রায় 1 বছরের উপর থেকে 5-7 জন অপারেটর ইম্পোর্ট করে না। এই পরিবর্তিত পরিস্থিতিতে ওনাদের ইম্পোর্ট হয় না। এই ইম্পোর্টটা আমরা 5-7 জন 10 জন মিলে, বাকি 10 জন মিলে এটা করতে হয়। আমরা যারা ইম্পোর্ট করি, যারা ইম্পোর্ট করে না, কার্গোটা এনে হয়তো যারা ইম্পোর্ট করে না তাদেরকে আমরা আবার দিই, সো দ্যাট তাদের যে সিলিন্ডারগুলি আছে এগুলি যেন মার্কেটে থাকতে পারে। কারণ আপনি জানেন যে কি, এলএনজিতে বাংলাদেশের সরকার অনেক বড় একটা ভর্তুকি দেয়, একটা সাবসিডি দেয়। এলপিজি এমন একটা সেক্টর, এত বছর বাংলাদেশে ব্যবসা করতেছে বা সাপ্লাই চেনটা মেনটেন করতেছে। আজকে একটা হিউ অ্যান্ড ক্রাই আছে, কিন্তু এখানে কোনোদিন কোনো ভর্তুকি দেয়নি, কোনো পলিসি সাপোর্ট নেই, এবং কোনো ধরনের আমাদের যে রেগুলেটর আছেন তারা এক ধরনের কাজ করেন, প্রাইসিংসটা করেন আর কি। আমি যদি ইনিশিয়াল থেকে শুরু করি, আমরা এই 15-17 জন কিংবা 20 জন অপারেটর যাদের মধ্যে আছেন, তাদের মধ্যে 3 জন চিটাগংয়ে আর 3 জন মংলাতে। তারা কোনো ইম্পোর্ট করে না, নাম্বার 1। আমরা গত বছর খানিক আগে মিনিস্ট্রিকে বললাম, আমাদেরকে যেহেতু ইম্পোর্ট করতেছে না, তাহলে আমাদেরকে ইম্পোর্ট করার জন্য আমি ডেল্টা এলপিজি, ওমেরা, ম্যাগনা, যমুনা, এই 5-7টা কোম্পানি, আই গ্যাস, আমরা কয়েকজন মিলে বললাম যে কি আমাদেরকে ইম্পোর্ট করার জন্য পারমিশন দাও। নভেম্বর মাসে এসে আমাদেরকে বলল কি যে আমরা কোনো মতেই, এটা কোনো বিধান নাই, আমরা মিনিস্ট্রি অফ এনার্জি বললো যে কি আমরা আপনাদেরকে কোনো পারমিশন দিতে পারবো না। আপনারা ইম্পোর্ট বাড়াতে চেয়েছিলেন? আমরা ইম্পোর্টটা বাড়াতে চেয়েছিলাম। তাহলে ওই দায়ভার থেকে আমি নিজে মুক্তি পেলাম, অপারেটররা মুক্তি পেল। আরেকটা ব্যাপার হলো কি, কিন্তু গভর্নমেন্ট আসলে কি যুক্তি দেখিয়েছে আপনাদের? এটা তো সরকার বলতে পারবে। ওকে, সরকার তো বাংলাদেশের সরকারই। ওকে, বাংলাদেশের সরকারকে কি জন্য কোনোদিন কি আপনাকে জবাবদিহি করতে হয় নাকি? বুঝতে পেরেছি। সরকারে যারা বসে আছেন তারাই ভালো বলতে পারবেন। আপনি তাদেরকে জিজ্ঞেস করেন কেন ওনারা দেয়নি পারমিশনটা। আর অপারেটর হিসাবে আমরা যেটা দায়িত্ব, সেটা হলো আমরা 1 পয়সা বেশি দামে কোথাও সিলিন্ডারটা বিক্রি করিনি, মানে গ্যাসটা বিক্রি করিনি। আপনি একটা গ্যাস সিলিন্ডারের দাম হয় 2500 টাকা আর 3000 টাকা। একটা গ্যাস সিলিন্ডার কাউকে যখন দেওয়া হয় তখন সে দেয় 700 টাকা 800 টাকা। এটা আমরা ভুতুরকে দিয়ে এই কাজটা করি। বরঞ্চ বার্ক যে প্রাইসটা ঠিক করে ওই প্রাইসও আমরা পাই না। ওই প্রাইসটা পেলে একটা ব্যবসা যদি ভালোই চলে, তাহলে এলপিজি মার্কেট থেকে এতগুলো লোক চলে গেল কেন? এক্স্যাক্টলি, ফরেনারদেরও আপনার এক্সিট হয়েছে। হ্যাঁ, এক্সিট হয়ে গেছে, চলে গেছে। টোটালের মতো কোম্পানি বাংলাদেশ থেকে চলে গেছে। তাহলে
আপনি একিউজ করতে পারেন, কিন্তু আমি তো আপনাকে বেশি দামে বিক্রি করি নাই। এখন আমি আমার ডিলারকে দিলাম, ডিলার দিল রিটেলারকে কিংবা আরেকজনকে দিল, সে কি করলো ওটা তার দায়িত্ব। তাহলে আমি একটু কথা বলি আপনাকে। ইস্টার্ন রিফাইনারি রিফাইন করে কিংবা ইম্পোর্ট করে কোনো পেট্রোলিয়াম, আপনি সারা বাংলাদেশে 3-4টা পেট্রোলিয়াম কোম্পানি আছে, পদ্মা, মেঘনা, যমুনা, তারা এটা ডিলারকে দিয়ে দেয়। ডিলার দেয় মানে আপনার পেট্রোল পাম্পে দেয়। কোনো পেট্রোল পাম্পে কি আপনি শুনেছেন 100 টাকার ডিজেল 110 টাকা বিক্রি করতে? না। সম্ভব না। এই যে বড় বড় ওষুধ কোম্পানিগুলো ওষুধ বানায়, ফার্মেসিতে বিক্রি করা, হাজার হাজার ফার্মেসি, কোথাও দাম শুনেছেন যে ম্যাক্সিমাম রিটেল প্রাইস যেটা লেখা আছে এর উপরে বিক্রি করতে? না। বইয়ের দোকানে বই বিক্রি হয়, মানে দামের উপরে কি বিক্রি না। করতে পারে? না। তা আপনি বলেন তো ট্যাগলাইনের উপরে কোনটা বিক্রি করতে পারে? তো এলপিজি বিক্রি করে কি করে? ল এনফোর্সিং এজেন্সিস কোথায়? ওকে। It is the responsibility of the ministry or the regulators, whoever it is. আমার রেগুলেটরসকে, আমার রেগুলেটরস তো আম রেসপন্সিবল টু দ্য মিনিস্ট্রি, বিকজ আমার লাইসেন্স তো মিনিস্ট্রি দিয়েছে। আমরা শুক্রবার এবং শনিবার 2 দিন অনেক রিটেইলার বা ডিলারদের সঙ্গে কথা বলেছিলাম। তো ডিলাররা বলছিল, রিটেইলার বলছে যে ডিলারকে আমাদের হায়ার প্রাইস দিতে হচ্ছে। আবার ডিলাররা কেউ কেউ বলছেন যে কোম্পানিগুলো আগের চাইতে 100-150 টাকা বেশি চার্জ করছে। এটা তো সম্ভব না, যেটা বললাম আমি তো নিজে দায়িত্ব নিয়ে বলছি যে কি আপনার এটা কোনো ডিলার যদি বলে থাকে সেটা কথাটা মিথ্যা। ওকে। কারণ আপনি কোনো ওষুধ কোম্পানি যেরকম দেবে না, কোনো কোম্পানি এভাবে যারা রিটেলিং করে, মার্কেট রিটেলিং করে, এভাবে সম্ভব না এটা। আচ্ছা, এখন এটা প্রশ্ন হচ্ছে নাম্বার যে- ওয়ান। নাম্বার সেকেন্ড হলো কি, আমি যদি বিক্রি করে থাকি কোথাও, তাহলে আমার জন্য কি আইন নাই? আপনার কাছে কোনো পেমেন্ট স্লিপ আছে, কোনো না কোনো কিছু তো আছে নাকি না? Right. আপনি জানেন বাংলাদেশের ব্যাঙ্কগুলি, অনেকগুলি ব্যাংক যখন এলসির যখন প্রবলেম ছিল, ডলারের প্রবলেম ছিল, 110 টাকা করে অফিসিয়ালি নিত, 10 টাকা করে আলাদা করে নিত কোনো কোনো ব্যাংক। ওই ব্যাংকের Unofficial এমডিগুলি, price versus, ওই official অনেকগুলি ব্যাংকের এমডিরা এখন নীতি নৈতিকতার কথা বলে, নীতি নৈতিকতার বক্তৃতা দেয়, আমি চিনি তাদেরকে। হ্যাঁ, অনেকগুলি ব্যাংকার আছেন তারা পাতেক ফিলিপের ঘড়ি পরে, রোলেক্সের ঘড়ি পরে, কিন্তু আমরা দেখি চিনি কারা করেছেন এগুলি। তো আপনি এটা সবাই জানেন, বাংলাদেশ তো ভেরি স্মল একটা ডোমেন, আর বিজনেস ডোমেনটি, ইকোনমিক ডোমেনটি ভেরি স্মল। এখানে কে কী করে সবাই জানি আমরা। এনার্জির অ্যাডভাইজার সাহেব সৎ, এটা উনি বলতে হবে না, আমরা সবাই জানি। সচিব মহোদয় সৎ, সেটা আমিও জানি। কিন্তু এখানে তো সৎ আর অসতের প্রশ্ন না, এখানে আমরা কোনো অপারেটর কি অন্যায় করতেছে কিনা এটা আপনি বুঝাই যাবে। আপনি এমনিতে গালি দিয়ে লাভ হবে না, আপনি প্রত্যেকদিন গালি দিতে পারেন আমাদেরকে, কিন্তু আপনি আপনার দায়িত্বটা পালন করেছেন কিনা বলেন। যে আপনি যদি আমাদেরকে পারমিশনটা দিয়ে দিতেন, তাহলে আমরা যদি না আনতাম, তাহলে আপনি আমাদের সাথে বুঝতে পারতেন, কথা বলতে লাভ হতো। নাম্বার ওয়ান। নাম্বার সেকেন্ড হচ্ছে কি, যেই রিটেলাররা বিক্রি করছে, ওই রিটেলার তো বাংলাদেশের বাজারে বসে বিক্রি করতেছে, আপনি তাদেরকে কালকে টেক অফ দ্য অ্যাকশনস। মার্কেট মনিটরিং, মার্কেট মনিটরিং আপনি, ওটা তো আমার দায়িত্ব কতটুকু পর্যন্ত আপনি আমাকে করতে দেন, বাকিটা আপনি করেন, ঠিক আছে না? আমরা প্রত্যেকটা প্রোডাক্টই বিক্রি করি, কিন্তু একটা ব্যাপারে, যেমন এখন ধরেন একসময় ভোজ্য তেল বিক্রি করতো নিজস্ব দামে, এখন কিন্তু বাণিজ্য মন্ত্রণালয় ঠিক করে। Right. এর বাইরে বিক্রি করতে গেলেই, কিন্তু এর বাইরে যদি আমি 1 টাকাও বিক্রি করতে যাই, তাহলে হিউ অ্যান্ড ক্রাই শুরু হয়। সো নো ওয়ান আর স্টুপিড, আপনার কেউ তো স্টুপিড না এখানে। বাংলাদেশের, বললাম তো, বাংলাদেশের ইকোনমি একটা ডোমেইনের মধ্যে আছে, আপনি কীভাবে দেখবেন সেটা আপনি দেখেন। আরেকটা হলো কি, আমরা আমেরিকা থেকে এলপিজি আনতে চেয়েছিলাম, আমরা আমেরিকা থেকে সয়া সিড আনছি, সিটি, মেঘনা, আমরা মিলে, ডেল্টা মিলে $1 বিলিয়ন জন্য আমরা একটা সিগনেচার করেছি। তার মধ্যে অলরেডি $400 মিলিয়ন মতো চলে আসছে, $500 মিলিয়ন মতো, আরও $500 মিলিয়ন হয়তো আমেরিকা থেকে আসবে। আমরা $1 বিলিয়ন জন্য যেটা কমিট করছি, এমওইউ সাইন করেছি, তার মধ্যে $500 মিলিয়ন মতো অলরেডি ইম্পোর্ট হয়ে গেছে। কারণ এক একটি জাহাজে প্রায় $30 মিলিয়ন মতো মানে সয়া সিড আসে। তা আপনি যদি 15টা 20টা জাহাজ হলেই তো $500 মিলিয়ন হয়ে যায়। আমরা চেয়েছিলাম এলপিজিটাও আনতে আমেরিকাতে। আমরা যখন গেলাম তখন কথাবার্তা বললাম, বাণিজ্য উপদেষ্টা মহোদয়
এবং নিরাপত্তা উপদেষ্টা মহোদয় দুজনেই, শেখ বশিরউদ্দিন সাহেব এবং ডক্টর খলিলুর রহমান সাহেব দুজনেই আমাদেরকে খুবই উৎসাহিত করলেন। বাণিজ্য সচিব মহোদয় নিজে বসলেন আমাদের সাথে। এটা আমরা মিনিস্ট্রি অফ এনার্জিকে বললাম গিয়ে যে আমাদেরকে মাতার বাড়িতে কিংবা কোথাও একটা জায়গা করে দেন যেখানে আমরা ডিসচার্জ করতে পারি রাউন্ড দ্য ইয়ার। ওয়াই নট চট্টগ্রাম? চট্টগ্রামে বললাম তো, চট্টগ্রাম আউটার এঙ্গেজে সম্ভব না, এটা 12 মাসে করা সম্ভব না। কারণ আপনার সিতে, হ্যাঁ নাব্যতা ঠিকই আছে হয়তো বা, কিন্তু আপনি সিতে সবসময় কাজ করা সম্ভব হয় না। কারণ এসটিএস অপারেশন, আপনি একটা মাদার ভেসেল থেকে লাইটার ভেসেলে নামাবেন, অনেক টেকনিক্যালিটিস আছে আপনার। ইন্টারেস্ট তো আমাদেরকে দেখাতে হবে, কেউ না কেউ তো এগিয়ে আসতে হবে। আমি তো বলছি না যে আপনি আমাকে সাবসিডি দেন, আপনি আমাকে পলিসি সাপোর্টটা করেন। তা আপনি কি সেই অনুমতি পাননি? কেউ তো ইন্টারেস্ট নেই, বললাম তো। আপনি কি স্বপ্ন দেখেন সেটা তো আপনার উপর নির্ভর করবে। আমি তো আপনাকে জোর করে স্বপ্ন দেখাতে পারবো না, আমি আমার কথাটা বলতে পারবো। আমি অ্যাজ অ্যান অপারেটর, অ্যাজ এ বিজনেসম্যান, অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল, আমি তো আপনাকে আমার যেটা দি ওয়ে আই ড্রিম আই ক্যান শো ইউ। হ্যাঁ, বাট এটা রাখার দায়িত্ব তো আমার না, যারা পলিসি করে তারা। এখন বাণিজ্য উপদেষ্টা মহোদয়, নিরাপত্তা উপদেষ্টা মহোদয় দুজনেই আমাদেরকে ইউএসটিএলে নিয়ে গেলেন। ইউএসটিএলে তো ওনারা গেলেন, আমরা তো আমাদের পয়সা দিয়ে গেলাম। গিয়ে আমরা সয়াবিনটা কিনলাম। আমরা সয়াবিনটা কেনার সাথে সাথে ওনারাও কিন্তু একটা ডিসকাউন্টেড পেলেন। তো এটা একটা আপনার ন্যাশনাল ডিল। হ্যাঁ, ন্যাশনাল ইস্যু। আপনার আমাদের $6 বিলিয়ন মতো ডিফারেন্সেস। আমরা যদি ওখানে $1 বিলিয়ন করতে পারি, আমরা চেয়েছিলাম যে কি এলপিজিতে $1 বিলিয়ন করা যায়, ক্রুড পেট্রোলিয়াম করলে আপনাকে আর $1-1.5 বিলিয়ন করা যায়। আপনি আমাকে ডেকে জিজ্ঞেস করেন না, আমরা তো কথাগুলি আপনাকে বারবার বলছি, কীভাবে করবেন সেটা বলেন। যেমন বাণিজ্য উপদেষ্টা মহোদয় এবং কমার্স মিনিস্ট্রি যেটা করলো, ওটাতে আমরা দেখিয়ে দিলাম তো যে $500 মিলিয়ন অলরেডি চলে আসছে, আরও $500 মিলিয়ন হয়ে যাবে ইনশাল্লাহ। আপনি আমাকে এলপিজি বলেন $1 বিলিয়ন জন্য ইম্পোর্ট করে দিতে, আই ক্যান ডু দ্যাট। আমি করতে না পারলে আপনি আমার ঘাড় ধরবেন। আমি তো ভালো কামনা করি যে বাংলাদেশে একটা সেকেন্ড একটা রিফাইনারি করা দরকার, কিন্তু আপনি টার্মিনাল করবেন, এটা তার গভর্নমেন্ট করে দেওয়ার লাভ তো নয়। আপনি প্রাইভেট সেক্টর, লেট দ্য প্রাইভেট সেক্টর ডু ইট। আমরা সবাই মিলে করতাম, আপনি না হলে সবাইকে একটা ছোট ছোট জায়গা দিলেন, আমরা 5 জনে মিলে 5টা করি টার্মিনাল। ইটস অ্যাসেট ফর দ্য কান্ট্রি, একটা অ্যাসেট হতো দেশের জন্য। তাহলে আমরা এখানে এলএনজি নামাতাম, গ্যাস নামাতাম, এলপিজি নামাতাম, অন্য কোনো পেট্রোলিয়ামকে রাখা যায় কিনা তাও চিন্তা করতাম। আপনাদের এই চাওয়াটা কি আসলে রিজেক্টেড অর যে আপনার আটকে আছে? আমি তো আটকে আছেও বলি না, রিজেক্টেডও বলি না, আমি ক্যাফটিন অ্যাভেন্স বলছি। ইটস নট বিং হিয়ার্ড আর কি। আনফর্চুনেটলি কেউ তো শুনে নাই আমার কথা। নানান কাজে ব্যস্ত না, সবাই সরকার ব্যস্ত, আর ফজল কমিশন খান সাহেব অনেক ব্যস্ত মানুষ, সেক্রেটারি মহোদয় আরও ব্যস্ত। কাকে বলবো গিয়ে বলুন না, আপনি প্রত্যেকদিন কান্না করতে পারেন না। আই ডোন্ট হ্যাভ হ্যাবিট টু ক্রাই এভরিডে। আমরা তো মানুষ, তো আমরা তো ব্যবসা বাণিজ্য করি। কারণ আপনি আপনার কথা কয়বার বলবেন। আমরা এখন চলমান সংকটে একটু ফিরে আসি, যে আসলে যে আমরা আপনাদের ইন্ডাস্ট্রির কাছে দুটা বিষয়, একটা হলো কি মানে উইন্টারে এলপিজির একটা সংকট থাকে, উইন্টারে এলপিজির একটা সংকট থাকে এবং এটা প্রাইসটা আপওয়ার্ডস থাকে আর কি সবসময়। যেমন ডিসেম্বর মাসের তুলনায় জানুয়ারি মাসে $35 সিপিতে বাড়ছে, আপনার $30-35 বাড়ছে। আগে যেখানে প্রিমিয়াম ছিল $100-110 কিংবা $90 থেকে $120 পর্যন্ত, সেখানে এখন সিপি হলো অলমোস্ট $180 থেকে $200। তারও একটা কারণ আছে, মার্কেট নিষেধাজ্ঞার জন্য যে 29টা জাহাজকে করেছেন সেটাকে আমাদের রেসপেক্ট করতে হবে। উই হ্যাভ গট দ্য বায়োলেটারাল রিলেশনশিপ। তো ওখানে অনেক জাহাজ আসতে চায় না বাংলাদেশে এখন, আর ইরাক থেকে অনেক লোড করতে চায় না, ইরাকে অনেক ডিস্টার্ব হচ্ছে এখন। ইরাকে আমরা যেখানে বর্ষা থেকে যেখানে লোড করতাম ওখানে স্লোয়ার অবস্থাটা। হ্যাঁ, এইসব একটা কারণ আছে। অন্যান্য কারণগুলো হচ্ছে এই পেরিফেরিতে যেখান থেকে গ্যাস আনা হয় আর কি, প্রত্যেক জায়গায় আপনি বাংলাদেশে একটা কোম্পানি সিয়াম গ্যাস বলে, তারা অলমোস্ট 60-70% আপনার করে, তাদের নিজেদেরই ক্রাইসিস আছে। আপনার সোর্সের মধ্যে একটা ক্রাইসিস আছে, এটা একটা নাম্বার 1, এটাকে আপনাকে ধরতে হবে। নাম্বার 2 হলো কি, ইন্ডাস্ট্রিতে অনেকগুলি গ্যাস প্রয়োজন হয়, যেহেতু এলএনজির অভাবে গ্যাস দিয়ে চালায়, দ্বিতীয়ত ব্যাপার। আরেকটা হলো কি, পলিসি সাপোর্টগুলো যে থাকতো আমাদের, যে আপনি যদি আমাকে পারমিশন দিয়ে রাখতেন তাহলে আমি এনে রাখতাম আগের থেকে। আপনি যদি আমাকে, এখন আমরা জানুয়ারিতে আনবো, হয়তো ফেব্রুয়ারিতে পৌঁছবে। আমার মনে হয় না ফেব্রুয়ারি পরে এই সমস্যা থাকবে বলে।
বাট দিস ইজ রিয়েলি স্যাড টু নো, অসম্ভব, এটা একটা খুবই খারাপ ব্যাপার যে আপনি 1250 টাকার গ্যাস যে রিটেলার 2200 টাকা বিক্রি করে, ল এনফোর্সিং এজেন্সি যে বসে আছে কোনো কিছুই করে না, এখানে ক্রস ফিলিং, আপনার বাইরে থেকে ফিলিং করে, এই সব খারাপ কাজগুলি কিন্তু কেউ না কেউ তো করে আমাদের এই সমাজের, এই দেশেরই কেউ না কেউ করে। আইন প্রয়োগকারী সংস্থা যদি এই কাজগুলি যদি দেখতো, একটা ডিস্ট্রিক্ট লেভেলে যদি কালকে একটা মিটিং করে যদি বলে দেওয়া হয় যে দিস নিড টু বি লুকড ইনটু ইট, তাহলে ইটস ইজি টু ডু। আপনি ওষুধ তো বিক্রি করতে পারবেন না, আপনি কি পেট্রোল বিক্রি করতে পারবেন 110 টাকায়? 100 টাকার পেট্রোলকে আপনি 110 টাকায় বিক্রি করতে পারেন? কোনটা বিক্রি করতে পারবেন আপনি বেশি দামে? কোনটাই বেশি দামে বিক্রি করা যায় না, প্রাইস রেগুলেটেড যেগুলো যেগুলি প্রাইস রেগুলেটেড। আর ইট ইজ এ ভেরি সেন্সিবল একটা আইটেম। একটা যে খুবই ইন্টারেস্টিং যে আপনার আমরা রিটেলারকে বললাম, সে বলছে যে আসলে 1800 টাকায় একটা 12 কেজি সিলিন্ডার আমি গতকাল কিনেছিলাম শুক্রবার, কিন্তু আজকে আসলে 2100 টাকার নিচে 2200 টাকার নিচে পাচ্ছি না। তো আমি 2200 টাকায় যদি ওই যে আপনাদের বেগুনের গল্প, 30 কিলোমিটার দূরে আমি মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জে আমার ফ্যাক্টরি, নারায়ণগঞ্জে 30 টাকা, এটা এখানে 70 টাকা, করণ বাজারে 70 টাকা, এই গল্প। তো আপনি তো এই খুচরা কিংবা রিটেলারকে আপনারা কেউ কন্ট্রোল করতে পারেন নাই, কোনো ব্যাপারে পারেন না। রাইট, এন্ড দ্যাটস another source of big problem যে জি, আমাদের যে জি। ভ্যাট আদায়, হ্যাঁ। ট্যাক্স আদায়, যেগুলো মানে হ্যাঁ, আরেকটা হলো লাস্ট কি, মাইল। হ্যাঁ, এটা আমি বলি সরকারের দুটা দিকে অনেকটা ভালো কাজের মধ্যে একটা, ট্যাক্স বেডে অনেকগুলি ভালো কাজ করতেছেন, কিন্তু আপনার জিডিপিতে মাত্র 6.5 6.7 কন্ট্রিবিউশন, এটাকে আপনাকে 12-15% না যেতে পারলে আপনার একটা দেশের ইকোনমি তো দাঁড়াবে না। দে আর ট্রাইং দেয়ার লেভেল বেস্ট টু ডু। চেয়ারম্যান সাহেব ভালো কাজ করতেছেন, ওনার কলিগরাও ভালো করুক, ভালো কামনা করি, কিন্তু টোটাল একটা বড় গোষ্ঠীকে যতক্ষণ পর্যন্ত আপনি ট্যাক্স বেডের নেটে আনতে পারবেন না, শুধু আমাদের থেকে কষ্ট দেখে নিয়ে লাভ হবে না। তো এগুলো আসলে মাচ ডিসকাস টপিক যে আমরা মনে করি যে কি আরো বড় করে বড় লেভেল থেকে নিতে হবে, তাহলে ট্যাক্স বেডটা কিন্তু করতে হবে, কিন্তু পলিসিগুলি ভালো করতেছে। আমি দুদিন আগেও দেখলাম একটা শিপিংয়ের জন্য একটা পলিসি করলো, একটা যুগান্তকারী কাজ করেছেন, প্রত্যেকটা জায়গায় কাজটা করেছেন, তারা ভালো করতেছেন। আর একটা হলো বাংলাদেশ ব্যাংক আর ডুইং ভেরি গুড, দে আর ট্রাইং দেয়ার লেভেল বেস্ট টু ডু, মানে এক্সেলেন্ট অফ দ্য পারফরমেন্স। কিন্তু আমরা প্রত্যেকটা মিনিস্ট্রি থেকে তো এইভাবে পাই না। যেমন এই ক্রাইসিসের সাথে সাথে বার্কের চেয়ারম্যান সাহেব ফোন করেছেন আমাকে, ফোন করে জিজ্ঞেস করলেন কি করা যায়, কীভাবে করা যায়, এটা করা যায়, কেন হলো। হি ইজ অলসো ট্রাইং টু আন্ডারস্ট্যান্ড। আপনাকে এখানে তো ইউ হ্যাভ টু প্যাসিভলি দেখতে হবে, পজিটিভলি চিন্তা করতে হবে। আপনি হিউম্যান ক্রাই করে তো লাভ হবে না। কারণটা হলো কি, ক্রাইসিস আছে কথাটা সত্য, প্রাইসিংটা ঠিক রাখা হচ্ছে সরকারের দায়িত্ব। রাইট, আপনি এটাকে রেশন করে দেবেন না কীভাবে করে দেবেন সেটা তো আপনার ব্যাপার। অনেক সময় আমরা দেখি সুগার এই ধরনের সমস্যা হয়, এডিবল অয়েলে হয় না। এই গত বছর রমজানে আপনার এডিবল অয়েলে এই সমস্যা ছিল না, আমরা সবাই হেল্প করেছি, চেষ্টা করেছি মানে করার জন্য। বাকিটা তো সরকারও করতে হবে, সরকারের যারা এই কাজগুলি করে আর কি, ল এনফোর্সিং এজেন্সিস, এদের কাজই তো এটা। আপনি ডলারের কথা বলছিলেন যখন, মানে আপনার জি জি কন্ট্রোল ছিল আর কি, যে আর্টিফিশিয়ালি ডলারের প্রাইসটা কন্ট্রোল করা হচ্ছিল, অ্যান্ড তখন এলপি গ্যাসের প্রাইসিং নিয়ে তখন হ্যাঁ আমাদের মধ্যে ইন্ডাস্ট্রিতে অনেক, শুনেন, ইন্ডাস্ট্রিতে আমাদের তর্ক বিতর্ক থাকবে, Right. ইউ শুড টেক ইট এজ এ পজিটিভ ওয়ে। আমি এখন দুটা কথা বললাম বলে আপনি যদি আমাকে নেগেটিভ ওয়েতে নেন, তাহলে তো আই ওন্ট বি এবল টু কাম ব্যাক টু ইউ এগেইন। আমার তো তারা এনার্জি মিনিস্ট্রিতে গিয়ে কথা বলতে হবে না। রাইট নাও আমরা যদি জানুয়ারি মাসের জন্য বলি যে আসলে সবকিছু কনসিডারিং এভরিথিং, যে হোয়াট শুড বি দ্য ফেয়ার প্রাইস অফ এ 12 কেজি সিলিন্ডার, না ওটা তো ডিপেন্ড করবে। ওটা হলো প্রাইসিংটা করার পরে আমরা যখন $180 কিংবা $200 যদি কিনতে হয়, কারণ আমার তো কিভাবে দিতে হবেই না, সেটা অ্যাডজাস্ট করে আসলে হয়তো 100 টাকা বাড়তে পারে, 150 টাকা বাড়তে পারে, যেটাই। আমরা তো এখানে বার্ক আমাদের প্রতি অবিচার করতেছে, কথাটা কিন্তু কোনো সময় বলিনি। ওকে, আমরা বলছি যে বার্ক এখানে হয়তো আমাদের প্রফিট 50 টাকা কম দেয়, এটা নিয়েই আমরা কথা বলতে পারি, কিন্তু দে আর ট্রাইং টু ডু দেয়ার বেস্ট টু ডু। তারা তো আবার ভোক্তার দিকে দেখতে হবে না কিনা। বার্ক তো একটা জুডিশিয়ারি বডির মতো, সে তো তার তো একটা পেন্ডুলাম আছে, সে তো হি ক্যানট বি উইথ আস অর নট উইথ দ্য ভোক্তা, সবগুলি দেখেই তো বার্ক ডিসাইড করে। বার্ক তারা হোয়াট এভার দে আর ডুইং, দে আর ট্রাইং টু ডু দ্য বেস্ট। এখন আমাকে পলিসি সাপোর্ট দেবে কে? পলিসি সাপোর্ট তো দেবে মিনিস্ট্রি।
আমি আমেরিকাতে কার্গোটা আনবো, আমাকে যদি মিনিস্ট্রি যদি ডেকে বলতো যে কি আমরা মিটিং করেছি একটা দুইটা, পরে তো আর ডাকে নাই। আমি তো প্রত্যেকদিন আমি কমার্শিয়াল অ্যাডভাইজার মহোদয়কে এই পর্যন্ত 10 বার বলছি। এটা তো উনার দায়িত্ব না, এটা এনার্জির দায়িত্ব। এনার্জি যদি আমাকে ডেকে জিজ্ঞেস করতো তাহলে আমি ওনাকে বলতাম, করে দেখাতাম। আমরা যদি সিডে করে দেখাতে পারি তাহলে এটা এখানে করে দেখাতে পারতাম। বাংলাদেশের প্রাইভেট সেক্টর পারে না এমন কোনো কাজ বাকি নেই। অ্যান্ড ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট, ইউ হ্যাভ টু সোয়ালো দিস ইকোনমি ড্রিভেন বাই দ্য প্রাইভেট সেক্টর। আপনি সিমেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি। জি। সিমেন্ট আসলে যে কনস্ট্রাকশন স্লোডাউন যেটা আপনার আমরা যদি বলি 22 থেকে শুরু হয়েছে, এখনো সম্ভবত চলছে। জি, কিন্তু আপনি জানেন কি অবস্থা? একটা পজিটিভ কথা বলবো, আমাদের কিন্তু গ্রোথ নেগেটিভ গ্রোথ না, কিন্তু না, এটা আপনার কোম্পানি লেভেলের না, আমি জানতে চাচ্ছিলাম। আমি কিন্তু টোটাল ইন্ডাস্ট্রিতে বলছি। ওকে, টোটাল ইন্ডাস্ট্রি কিন্তু প্রফিট কম, কিন্তু আপনার রিকোয়ারমেন্টস আছে। ওকে, আপনি প্রজেক্ট হলে মানে আপনি একটা এনসুইং এ ক্রেডিবল ইলেকশন, আমরা আল্লাহর কাছে মানে কায় মনোবাক্যে দোয়া করছি যে একটা ক্রেডিবল ইলেকশন হোক, একটা ফেয়ার গভর্নমেন্ট যখন আসবে তখন সিমেন্টের রিকোয়ারমেন্টসটা বাড়বে। তো ওকে, তখন প্রজেক্টগুলি হবে অনেকগুলি, এখন যা আছে তার 50% বাড়বে, এটা আমি আশা করি। স্টিলেরও সেম অবস্থা, স্টিল সিমেন্ট সবগুলি সাফার করতেছে অন দ্য প্রাইস, প্রফিটেবিলিটি। সরকারি প্রাইভেট সেক্টর, এটা তো কাউকে আপনি দোষারোপ করতে পারেন না এটার জন্য। ইউ হ্যাভ টু সোয়ালো। বিজনেসও প্রত্যেকদিন ভালো হবে না, ভালো খারাপ মিলিত ব্যবসা। সংস্কার নিয়ে আমরা যে একটা অনেক উচ্চাশা সংস্কারের ব্যাপারে যে অন্তর্বর্তী সরকারের আমলে ছিল, কতটা আপনি যে পজিটিভ বেশ কয়েকটা পয়েন্ট বলেছেন, যেটা একদম আনঅ্যাড্রেসড রয়ে গেছে, এরকম কিছু যদি আপনি। আমি যেমন ধরেন আমি আপনাকে বলি, বিরাট চেয়ারম্যান সাহেব একটা ভালো কথা বলছিলেন, খুব ভালো লাগতেছিল, যে উনি বললেন যে কি আমার অফিসে যে আমি রেজিস্ট্রেশন করব, ভূমি রেজিস্ট্রেশন। তো আমি একটু মুস্কি হাসলাম আর কি, একটা দুষ্ট হাসি দিলাম, যে আমি মানে যে একটা ফ্লাইং ক্লাবের মেম্বার, তো অনেক উচ্চ চিন্তা করে। আই উইশ হিম অল দ্য বেস্ট ফর হিম। কিন্তু একটা কথা উনি চিন্তা করলেন না, যে আগের সরকারগুলির এটা রয়ে গেছেন এখনো, রেজিস্টার কিন্তু আসে কিন্তু আইন মন্ত্রণালয় থেকে, তহসিলদার থেকে, আর যতগুলি নিচের যতগুলি আছে সবগুলি আসে ভূমি মন্ত্রণালয় থেকে। তো দুইটা মন্ত্রণালয় দিয়ে উনি এটা করতে চায়। এত হাই মানে এটা হয় না বাংলাদেশে। হ্যাঁ, উনি চিন্তা করেন অনেকভাবে যে বাংলাদেশের চিপস ইন্ডাস্ট্রি আনবেন, এটা ওটা। আই উইশ হিম অল দ্য বেস্ট। আমি বললাম তো চিন্তা হতেই পারে, একটা ভালো চিন্তা করা তো উচিত, কিন্তু কোথায় করবেন? মিরসরাই কোনো একজন পানি আছে, পানি আছে, সংকট আছে। তাহলে যারা জোন করেছে তারা পানি চিন্তা করে নাই কেন আগে? তাহলে পানি চিন্তা করা উচিত ছিল। কোথায় করবেন? তারপরে কি করবেন? তো এই সবগুলি ভালো মানুষ চিন্তা করতে ভালো, কিন্তু আপনি করবেন কি? আপনাকে তো বের করতে হবে, ভালো জিনিসটা বের করে নিয়ে আসতে হবে। তো এই যে একটা যে উন্নত অর্থনীতির স্বপ্ন, একটা উন্নত প্রাইভেট সেক্টর, একটা স্মার্ট গভর্নমেন্ট, যে জিনিসগুলো আসলে আসু দরকার, এই পথে সবচেয়ে বড় বাধা কোনগুলো? একটা দুইটা? র্যাটটিপিজম, দি অনলি ওয়ার্ড। ওকে, র্যাটটিপিজম, ব্যুরোক্রেসি হার্ডেল থেকে যতক্ষণ বেরোবেন না, বাংলাদেশের পরিবর্তন হবে না। এই যে ওই অন্তর্বর্তী সরকারের আমলে কিছুটা কি কমেছে? না, এটা হলো অন্তর্বর্তী সরকার ব্যুরোক্রেসি থেকে বেড়েছে, এটা কথাটা বলবো না। কারণ ব্যুরোক্রেসিতে এমনভাবে আপনাকে অক্টোপাসের মতো আটকে রেখেছেন। হ্যাঁ, তো এখানে তো পজিটিভ ব্যুরোক্রেসি নাই। আপনি কোথায় গেলে আপনি পাবেন সেটা আমি জানি না, আমার মনে হয় না। আমি আপনাকে শুধু একটা সিম্পল ঘটনা বলবো। আমি একটা ইন্ডাস্ট্রি করার জন্য একটা জায়গায় কিনেছিলাম, প্রায় সরকারের কাছে পারমিশন চেয়েছে। আজকে প্রায় 4 বছর মুন্সিগঞ্জ জেলা
ভূমি মন্ত্রণালয় 4 বছর আছে, ওই পারমিশন হয়নি। প্রবলেম কোথায়? এই প্রবলেম কোথায় আমি জানি না। আমি বারবার গেলাম, অনেক জায়গায় গেলাম, অনেকের কাছে বললাম, হয়নি। এখন জিজ্ঞেস করলে কাকে জিজ্ঞেস করব? কারণ ওই মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা ছিলেন উনি মারা গেছেন। পরের উপদেষ্টা মহোদয় আসলেন, উনি অনেক ব্যস্ত মানুষ, সেক্রেটারি হিসেবে সাথে দেখাই করতে পারিনি, ভূমি সচিবের সাথে দেখা করা সম্ভব হয়নি আমার। এভাবে অনেকগুলি ব্যাপার আছে। এই দেখা করাটাও আসলে যে পলিসি ডিসকাশনের জন্য হয়তো, বাট এই যে ফাইল স্পেসিফিক যে আপনার ইন পারসন দেখা করার যে কালচার, যে আপনি দেখা করতে হবে, কথা বলতে হবে, কি বলবেন কি না বলবেন। তো আমার একটা ইনভেস্টর আসতে চায়, $200 মিলিয়ন ইনভেস্টমেন্ট করতে চায়, একটা ইন্ডাস্ট্রি হবে, মানে পরিবেশ হতে প্রত্যেক জায়গা থেকে একটা ক্লিয়ারেন্স পেলাম, সবগুলো করলাম, কিন্তু পারমিশনটা পাইনি। মানে এটা জায়গা কেনার জন্য একটা সরকারি পারমিশন দরকার হয়, এটা আগে ছিল না, এখন নতুন করে করছেন। জায়গাও কেনা হয়ে গেছেন, যখন জায়গা কিনলাম তাহলে আমাকে বাধা দিত। আপনি পারপাস কমিউনিকেট করেছিলেন? হ্যাঁ, না, আপনার তো আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশনে লেখা আছে না, আপনার রেজিস্ট্রি অফিস রেজিস্ট্রি দিছে না। আইনটা কি বলো আপনাকে? রেজিস্ট্রি অফিস রেজিস্ট্রি দিছে তো। এখন আবার পারমিশন মানে কি আপনাকে বিএসটা করতেছে না? বিএসটা করার জন্য আপনি গেলেন ডিসি সাহেবকে, ডিসি সাহেব বললেন যে কি এখানে একটা প্রয়াত এক নেতার নাম বললেন, ওনার মুরাল করে দেন। আমি বলছি আমি তো ভাই মুরাল করবো না। তাহলে ঘুরেন আপনি। ঘুরতে ঘুরতে 2 বছর গেল, তারপরে পাঠালো মিনিস্ট্রিতে, মিনিস্ট্রি থেকে একবার গেল আবার আসলো। তো এইটাই তো, এই যদি হয় তাহলে আর কোথায়। আমি কোনো সরকারকে কোনো চিঠি লিখলে 1 বছর আপনি উত্তর পাবেন না, উত্তর পাওয়া যায় না। অথচ আসলে সরকারের দপ্তরে ধর্ণা দেওয়া আসলে আমাদের নিয়তি। যেমন ধরেন যে আপনি বিডাতে যান, আপনি কোনো কাজটা খুব কুইকলি করতেছেন, এনবিআরে যান খুব কুইকলি করতেছেন, বাংলাদেশ ব্যাংকে যান খুব কুইকলি করতেছেন, কিন্তু সব মিনিস্ট্রিতে একই ধরনের না, সব তো একই রকম না। আপনাকে তো করেন না, কাজগুলিতে করে না। যে কোনো আর আপনি বলছেন যে কি একই, মানে একটা ফোকাল পয়েন্টে আপনি সব নিয়ে আসবেন, কোনটাকে আনবেন? আমার এই পারমিশনও আনবেন? কি করবেন আপনি? কোথায় যাবেন বলেন? আমাদের কাছে পজিটিভ থিঙ্কিং যা আছে আপনাকে দিতে পারি, আপনি রাখবেন কিনা সেই দায়িত্ব তো আমার না, সেই দায়িত্ব আপনার। আমি বলছি না যে আমি একজন অ্যাডভাইজার থেকে বেশি বুঝি বা একজন সেক্রেটারি থেকে বেশি বুঝি, বাট আমার কোনো নেগোসিয়েশন স্কিল আছে কিনা, আপনি কি এটা ইউজ করেছেন কিনা কোনো সময়? এটা ইউজ করে দেখেন না কোনো কাজে লাগে কিনা বাংলাদেশের। আমার নেগোসিয়েশন স্কিল দিয়ে প্রাইভেট সেক্টরের নেগোসিয়েশন স্কিল আছে কিনা দেখেন না আপনি। প্রতিদিন তো করছে। হ্যাঁ, ওদেরকে দিয়ে দেখেন আপনি যেটা কিনবেন সেখানে প্রাইভেট সেক্টরের নেগোসিয়েশন স্কিল কীভাবে কাজ করে সেটা দেখবেন। তাহলে তো লাভ হবে। একটা দেশকে গড়তে হলে প্রাইভেট সেক্টরকে দরকার হবে। আর পৃথিবীতে কোনো ইকোনমি সরকার পাবলিক সেক্টর দিয়ে চলবে না। বিশ্বের অনেকগুলি বড় বড় দেশে যেখানে হেলথ সেক্টরটাকে পাবলিক সেক্টর থেকে ছিল, ওগুলিও তারা প্রাইভেটাইজেশন করে দিচ্ছে। ইভেন রাস্তাঘাট ক্লিনিং করা পর্যন্ত প্রাইভেটাইজেশন করতেছেন। আর আমাদের দেশের সরকার সবগুলিকে গভর্নমেন্টে রাখতেছেন। একটা ভালো কাজ করলো চিটাগং পোর্ট, 2টা টার্মিনাল, একটা চিটাগংয়ে একটা ঢাকায়, 2টা টার্মিনালকে প্রাইভেট সেক্টরে দেওয়া হলো। গুড ব্যাড অনেকগুলি কোয়েশ্চেন আপনি করতে পারেন, বাট দ্যাটস এ পজিটিভ অ্যাপ্রোচ। আমাদের কথা হলো, হ্যাঁ, এখানে আমাদের একটা প্রশ্ন আছে। আমাদের কথা হলো কি, ট্যারিফটা না বাড়িয়ে করেন, ট্যারিফটা কম রাখেন। চিটাগং পোর্ট গতকালকে ঠিক করে দিল, পরশুদিন বিগডার প্রাইসিংটা ঠিক করে দিয়েছেন, সবাই মিলে বসে ঠিক করে দিয়েছেন। ইটস এ গুড থিংস টু ডু, গুড স্টার্ট। এবং পরে বললো যে 6 মাসের মধ্যে একজন ইন্টারন্যাশনাল কনসালটেন্ট দিয়ে হলো যে দিজ আর ভেরি ভেরি মানে গুড সাউন্ডিং আর কি, কথা বলেন না। তা প্রাইভেট পোর্ট ইটস এ ভেরি গুড সাউন্ডিং, ইটস গুড ফর দ্য ইকোনমি।
বাট আপনি প্রাইভেট পোর্ট করবেন, এটা ঠিকই আছে। আপনি কি ডিউ ডিলিজেন্স করবেন সেটা আপনি জানেন। ইটস নট মাই বিজনেস, এটা আমাদের বিজনেস না। আপনি কারো টেন্ডারে দিবেন না, টেন্ডার ছাড়া দিবেন, কিংবা G2G দিবেন, দিতে পারেন, কিন্তু কস্ট অফ ডুইং বিজনেসটাকে কম রাখেন। এটি কি আসলে বাড়ছে আর কমছে আমরা যদি কম্পেয়ার টু লাস্ট 2 ইয়ার্স বলি? না, কস্ট অফ ডুইং, আপনি তো এই যে 40% ট্যারিফটা বাড়লো, এটা তো দরকার ছিল না, এটা আস্তে আস্তে করতে। ওভারঅল বিজনেসে আমরা হয়তো যে শুধু আপনি প্রত্যেকটাতে, কিন্তু আপনি যেমন ধরেন আপনার এক সময় 9% ছিল, এটা এখন 13% রেট অফ ইন্টারেস্ট। 13% কেউ ইনভেস্টমেন্ট করতে আসবে না। কোয়ার্টারলি 13 মানে কি, আপনাকে টোটালি ইট উইল বি ইম্প্যাক্ট অন দ্য 15%। কেউ ব্যবসা করতে আসবে না, নতুন ইনভেস্টমেন্ট আসবে না। আর আমি তো সবসময় বলি 95 পরে কোনো নতুন ইনভেস্টমেন্ট করার জন্য কোনো প্লেয়ার তৈরি হয়নি। কারণ কি? ব্যাপারটা হলো, কে শুনবে আপনার কথাগুলি? কে আপনার এই চেহারার দিকে তাকিয়ে থাকবে? কে আপনাকে জি হুজুর করবে? কি প্রয়োজন পড়ছে? কোন এন্টারপ্রেনার্সটা তৈরি হলো 95 পরে, বলেন তো দেখি। কিছু আপনার লাইক আমরা ওয়ালটনের কথা বলতে পারি, ওয়ালটন, হাতে গোনা কিছু সেক্টর। তারপরে ওয়ালটন তো 95 পরে ব্যবসায় আসে নাই, না, তারা পুরনো ব্যবসায়ী ব্যবসা করতে আসছে। নতুন করে কেউ জাম দিতে আসতে দেখেন না, বলেন একজন। খুব বেশি উদাহরণ নেই, আপনি বলে লাভ আছে না। উদ্যোক্তা সৃষ্টি, আপনাকে এন্টারপ্রেনার্স আপনি তৈরি করেন নাই তো। নতুন করে যতক্ষণ পর্যন্ত এন্টারপ্রেনার্স তৈরি করবে না, তখন পর্যন্ত বাংলাদেশের এই অবস্থায় থাকবে। পুরনোরা আমরা যারা আছি, তাদের ছেলে পেলে আসতেছে, তারা নতুন করে হয়তো আরো চিন্তা করবে, কিন্তু নতুন কোনো উদ্যোক্তা আসতেছে না। এই যে স্লো ডাউন, যেটা ইকোনমিক ডাউন টার্ন বলি বা স্লো ডাউন বলি, এটা আসলে কবে নাগাদ শেষ হবে? এটা আমার মনে হয় যে বাংলাদেশ ব্যাংক একটা লেভেল অ্যাটেইন করছে। হ্যাঁ, অনেক কষ্ট করে তারা একটা লেভেল অ্যাটেইন করছে, এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর চায় যে আপনার যেটা আমাদের নীতি সুদ বলি আর কি, পলিসি রেট, ওই সুদটা কমানোর জন্য চেষ্টা করবে। ইনফ্লেশনের একটা টার্গেট ছিল, চাল নাকি 2 মাস দেরিতে ইম্পোর্ট করেছে, এই কারণে চালের দাম কমেনি। চালের ওয়েটের কারণে ইনফ্লেশন কমছে না, ইনফ্লেশনের কারণে ইন্টারেস্ট রেট কমছে না। তো বাংলাদেশের ব্যাংক, মানে বাংলাদেশের যেসব ব্যাংকগুলি এই কুকর্মগুলি করেছে আর কি, তাদের তো খুব একটা বিচার হয়নি কারো। ইনফ্যাক্ট করবেন কার, পালিয়েই গেছে। তো পালিয়ে গেছেন, তাদের তো হয়নি। আর এটা হলো কি, এমন কোনো টাকা কি আমরা ফেরত পেয়েছি কিনা? এই স্বপ্নের টাকাগুলিকে আমরা ফেরত পেলাম না, মানে অধরা স্বপ্ন থেকে গেল আমাদের জন্য, ঠিক আছে। ইকোনমি থেকে তো ওই টাকাটা ড্রেন আউট হয়ে চলে গেছে। এমনিতে আপনার ওই যে ইউকে বেস যারা ল ফার্মগুলো, যে যারা কিনা আপনার লন্ডন মানি রিকভারিতে, তাদের অনেকে এখন ঢাকায় আসছেন। জি আসছেন, এখনো পর্যন্ত হয়নি। আমার মনে হয় আই উইশ দে উইল ডু ইট প্রপারলি, তাহলে একটা ইম্প্যাক্ট হবে, একটা ব্যাপার। আর একটা হলো কি, সেকেন্ড একটা ব্যাপার হলো কি, মানে আমাদের ব্যাংকিং সিস্টেম থেকে যে টাকাটা চলে গেছে, বাইরে গেছে কিংবা নষ্ট হয়ে গেছে, টু ব্রিং ব্যাক উড বি এ ভেরি ডিফিকাল্ট টাস্ক আর কি। ব্রিং ব্যাক উড বি ভেরি ডিফিকাল্ট। আমরা উই উইশ দে উড বি এবল টু ডু ইট, বাট কীভাবে করবে সেটা অনেক বড় প্রশ্ন। আর ইকোনমির যে প্যারামিটারগুলি আর কি, অন্যান্য প্যারামিটার তো বাংলাদেশের সবসময় যে ভালো ছিল এমন কোনো কথা না। হ্যাঁ, আমরা কর্য করে সব কিছু করেছি। 2-3টা প্রজেক্ট আছে যেগুলি মোস্ট ইম্পর্টেন্ট, উই শুড ডু ইট। আমাদের মিরেশ্বর ইকোনমিক জোনটাকে প্রপারলি করা দরকার, মানে ওয়াটার সার্ভিস, গ্যাস সার্ভিস, ওটা দিয়ে মানে আপনার ইউটিলিটিসগুলি দেওয়া দরকার। তাহলে এটা করতে পারলে অনেকগুলি ইনভেস্টর আসবে। ঢাকা চিটাগংয়ের মধ্যে একটা করিডোর করা দরকার, এটা সুপার হাইওয়ে হতে পারে বা যেটাই নামে দেন, বাই পেইং দ্য মানি, টোল
ফর প্রিমিয়াম হ্যাঁ। ট্রান্সপোর্টেশন। ঢাকা চিটাগং রেলওয়ের মধ্যে একটা কট লাইন করা যেতে পারে, তাহলে যেখানে 5 hours দরকার হয় 2.5-3 ঘন্টার মধ্যে ঢাকা চিটাগং হবে। হ্যাঁ, মাতারবাড়ির সাথে আমাদের কানেক্টিভিটি করা দরকার এবং ডিপ সি পোর্ট করা দরকার। আমাদের এটা কোথায় করবে ঠিক করা দরকার। মাতারবাড়ি তো আর ডিপ সি পোর্ট না, ডিপ সি পোর্ট হবে সোনাদিয়া বা যেখানেই করে। দিজ আর নিড টু বি, মানে আমাদের প্রায়োরিটি প্রজেক্ট হিসেবে এগুলি থাকা দরকার, তাহলে অনেকগুলি লাভ হবে। এলডিসি গ্র্যাজুয়েশন নিয়ে LDC সরকার তো graduation- আসলে এটা এলডিসি গ্র্যাজুয়েশনের পথেই হাঁটছে। আমার মনে হয় না সরকার হাঁটছে। বেসরকারি খাত বেসরকারি খাত হিসেবে আমরা বলবো এলডিসি গ্রাজুয়েশন হয়ে গেলে আমরা নিতে পারবো না এই সময়টা। এটা আমাদের অ্যাটলিস্ট 3 হতে 5টা বছর সময় দেওয়া দরকার। আর আমাদের সরকার প্রধান, আমাদের প্ল্যানিং অ্যাডভাইজার মহোদয়, আমাদের ফিনান্স অ্যাডভাইজার মহোদয়, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, দিস 4 আর ভেরি ভেরি prudent people, especially in the economic zone. ওনারা অনেক বেশি বড় বিগ হ্যাটস। 4 জনের মাথার মধ্যে অনেক কিছু আছে। আমার মনে হয় দে উইল নট ডু ইট, আমার যেটা মনে হয় আর কি। এক্সপেকটেশন আমি খুব কনফিডেন্ট আর কি, কারণ আমরা 4 জনকেই দেখেছি যে দে আর ভেরি ভেরি, ডক্টর আহসান এস মনসুর সাহেব, এর উপরে আপনার ডক্টর সালাউদ্দিন সাহেব, আমাদের ডক্টর ওয়াজিদ মাহমুদ স্যার, ডক্টর ইউনুস সাহেব, ওনারা 4 জনে কিন্তু ইকোনমিতে অনেকগুলি তাদের কন্ট্রিবিউশন আছে। দে নোজ হোয়াট ইজ হোয়াট। তারা মনে হয় না আলটিমেটলি এটাকে নেবে বলে। এবার আমরা একটা ভিন্ন প্রসঙ্গে, আপনার নেক্সট ভেঞ্চার যদি হয় কোন ইন্ডাস্ট্রিতে করতে যাবেন? ভেঞ্চার যদি হয় তাহলে তো বাংলাদেশে যে কোনো ইনভেস্টমেন্ট করতে গেলে এখন আপনাকে দেখতে হবে আইটি বেস কী করা যায়। আপনি চিপস বলেন, ব্লু চিপস বলেন, যাই বলেন, কারণ আপনার কিছু না কিছু একটা আমরা সেমিকন্ডাক্টর বলেন, যেটাই বলেন, আপনাকে কেউ না কোনো কিছু করতে হবে। অথবা লজিস্টিক্সের জন্য বাংলাদেশের অপরচুনিটি আছে, আপনাকে অনেক কিছু করা যায়। আই ওয়াজ বর্ন ইন লজিস্টিক্স। আমার শিপিংয়ে যেহেতু আমার জন্ম 40 বছর আগে, আমার কিন্তু এখনও ন্যাক আছে ওখানে কিছু করার জন্য। বাংলাদেশে এনর্মাস পসিবিলিটিস কিছু করা যেতে পারে। দেয়ার ইজ লট মেনি থিংস ইউ ক্যান ডু। বাংলাদেশে অনেক কিছু করার আছে। বাংলাদেশে এখনও অনেক গ্রিন ফিল্ড, অনেক কিছু করার আছে। লাস্ট কোয়েশ্চেন, যেটা দিয়ে আমরা শুরু করেছিলাম, যে এলপি গ্যাস, এটা মার্কেটটা ইনফ্যাক্ট ঢাকায় বসে এই যে 1250 টাকার যে গ্যাসটা, এটা আসলে 1250 এটা একটা বিউটি অফ দ্য পাচ্ছি আমরা, বিউটি অফ দ্য অপারেটরস। এত কিছুর মধ্যেও সে গ্যাসটা এনে সারা বাংলাদেশে কিন্তু 1250 টাকায় দেয়। এটা একটা বিউটি। কিন্তু একজন অপারেটর গ্যাসটা এদের মংলায় আসলো বা চিটাগং পোর্টে আসলো, চিটাগং পোর্ট থেকে কিন্তু 400 কিলোমিটার দূরে এসেও কিন্তু সে 1250 টাকায় দেয়। ওই অপারেটর বটলিং করে ওখানে 400 কিলোমিটার দূরে বাংলাদেশের অন্য প্রান্তে গিয়েও নীলফামারীতেও কিন্তু সে আপনাকে 1250 টাকায় দেয়। ইউ মাস্ট গিভ আস আ থ্যাঙ্কস ফর দ্যাট। অফকোর্স, মানে এটা স্থানভেদে কিন্তু প্রাইসিং না। হয়তো ছোট দেশটা ছোটও না, কিন্তু আপনি যখন 400 কিলোমিটার রেডিয়াস বলবেন, ইটস এ লট মেনি থিংস আর কনসার্ন দেয়ার। হ্যাঁ, আপনার দূরত্ব, টাইমিং সব। কিন্তু উই আর ট্রাইং টু ডু দ্যাট। আমরা চাই যে একটা সাপ্লাই চেনের মধ্যে সব কিছু করানোর জন্য, এবং এফিশিয়েন্টলি উই আর ডুইং ইট। আজকের এই যে 10 বছরের মধ্যে হয়তো আজকের একটা মাসে একটা সমস্যা হলো। আপনি বলছেন আপনাদেরকে আসলে ইম্পোর্ট অ্যাপ্রুভাল পাননি, যে আপনার যেটা বাড়তি ইম্পোর্ট করার জন্য। আপনার যদি এটা সত্য কিনা কথাটা আপনি কালকে মিনিস্ট্রিতে যাচাই করে দেখেন। হ্যাঁ, আপনি আজকে যাচাই করে দেখেন, কালকে মিনিস্ট্রিতে গিয়ে আপনি যাচাই করে দেখেন কথাটা সত্য কিনা। এই 5টা কোম্পানি কি অ্যাপ্লাই করেছে কিনা, ওদেরকে দেন নাই কথাটা সত্য কিনা, কেন দেন নাই সেটা ওনারা বলতে পারবেন ভালো। ইউ শুড হিয়ার ফ্রম দ্য হর্সেস মাউথ। ওনারা বলুক আপনাকে কেন দেয় নাই। আমরা এইসব কথাবার্তা বলে ওনাদেরকে বিতর্কিত করতে চাই না। এটা একটা বিষয়। আর একটা বিষয় হলো কি, যে
সব কিছুতে মানে সব কিছুতেই যদি আপনারা কেউ যদি মনে করেন যে কি না এটা ওনারা কীভাবে করবে সেটা আমি দেখতে চাই, এটা তো পরীক্ষা না, আমরা পরীক্ষা দিতে আসিনি। বাট ফর দ্য সিচুয়েশনস ইন্টারন্যাশনাল মার্কেট গন আপ, সবগুলি জিনিস নিয়ে যে আমাদের তো নিজেদেরই, আমার দুর্বলতা না থাকলেও কিন্তু আমার কাছে খারাপ লাগতেছে যে আমরা উই আর নট বিং এবল টু সাপ্লাই অ্যাজ পার দ্য রিকোয়ারমেন্টস। আমরা 10 বছর ধরে করে আসছি, এত বছর করে আসলাম, এই সময়টায় এই কষ্টটা হলো, ফর হুইচ উই রিগ্রেট ভেরি মাচ। আমরা বারবার বলছি এটার জন্য তো এটা হতেই পারে, যে কোনো সাপ্লাই চেইন এটা হতে পারে। আপনি এডিবল অয়েল বলেন, চাল বলেন, ডাল বলেন, সুগার বলেন, যে কোনো কমোডিটিস এটা ইন্টারাপ্ট করতেই পারে আপনাকে। তবে এটা করার জন্য আমরা তো চেয়েছিলাম, আপনাকে বললাম তো, আপনি মাথার বাড়িতে একটা জায়গা করে দেন। আজকে দিলে তো আজকে হবে না, সরকারের আরো দায়িত্ব ছিল। সাহেব আপনি আজকে দিলে আজকে হবে না, এটা আজকে দিলে হয়তো 2 বছর সময় লাগবে, কিন্তু আপনার একটা পেরিফেরি তৈরি হয়ে যাবে। তখন আপনি বলতে পারবেন যে কি কোথায় আসছে মালটা, কোথায় কার্গোটা আসছে। তখন আপনি আমেরিকা থেকে নিয়ে আসলেন, নিয়ে এসে আপনি স্টোরেজ করলেন, ওখান থেকে সারা বাংলাদেশে আপনি নিয়ে গেলেন। আমরা প্রোগ্রামের প্রায় শেষ দিকে চলে এসেছি আমিরুল ভাই, অসংখ্য ধন্যবাদ। জি জি দর্শক, আমিরুল ভাই আসলে বলছিলেন যে সরকারের কাছ থেকে যথেষ্ট কোঅপারেশন ও রেসপন্স তারা পাননি। তারা কয়েক মাস আগেও যে এই ধরনের একটা সংকট হতে পারে এটি ভেবে আসলে বেশ কয়েকটা বড় বড় যে আপনার এলপিজি ইম্পোর্টার, তারা কিন্তু আসলে এখন অপারেশনসে নাই বা ফাইন্যান্সিয়াল কারণে তারা ইম্পোর্ট করতে পারছে না। তো এই যে কোনো শূন্যস্থান পূরণ করার জন্য অন্য কাউকে এই দায়িত্বটা নিতে হয়। তার মাঝখানে এসছে যে আপনার আমেরিকান স্যাংশন যে ভিএলজিসিগুলোর উপরে, তিনি বলছিলেন পুরো দায়টাই আসলে এখন সরকার আমদানি বাড়তে দেয়নি বা ফ্যাসিলিটেট করেনি, অ্যাপ্রুভাল দেয়নি ইনফ্যাক্ট, নাম্বার 1। আর নাম্বার 2 হচ্ছে যে মার্কেট মনিটরিং, তিনি দাবি করছেন যে এলপিজি বটলাররা তারা একটা তাদের যে ফিক্সড প্রাইস সেই প্রাইসেই বিক্রি করছে, সাপ্লাই করছে, কিন্তু রিটেল চ্যানেলে এটি আসলে আপনার মুনাফাখোরির একটা সংকটের মুহূর্তে মুনাফাখোরির একটা হাতিয়ার হয়ে উঠেছে। যত দ্রুত সম্ভব আমরা আশা করতেই পারি সরকার এখানে খুব দ্রুত ব্যবস্থা নেবে। অনুষ্ঠানটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন।